তোমাদের সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 5-এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। আজকের যে আলোচ্য টপিক সেটা হলো বজ্রপাত সংক্রান্ত যে সমস্ত সুরক্ষাগুলো আমরা ব্যবহার করতে পারি এবং নিজেরাও সুরক্ষিত থাকতে পারি সেই জিনিসগুলো। এই জায়গাটা থেকে ছোট প্রশ্নও আসে, তার সাথে সাথে আমাদের সচেতনতা বৃদ্ধির জন্য এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। খুব ভালো করে এই জায়গাটা বুঝে নিও। এই জায়গাটা থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, আমি সেই কারণেই প্রশ্ন উত্তর ফর্মে বোর্ডে লিখেছি এবং সেই অনুযায়ী আলোচনা করছি। প্রথম যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে আসতে পারে সেটা হলো বজ্রপাতের সময় কোন স্থান একেবারেই নিরাপদ নয়। সেটা হলো ধরো খোলা মাঠ, বা ধরো তুমি এমন জায়গায় দাঁড়িয়ে রয়েছো যার পাশে উঁচু গাছ রয়েছে, বা তুমি গাছের ওপর বসে রয়েছো, বা ধরো খোলা গাড়ি বা মোটর গাড়ি হতে পারে, মানে মাথা ধরো খোলা, ট্রাক্টর হতে পারে, মানে যে সমস্ত গাড়ির খোলা জানলা খোলা সেই সমস্ত গাড়ি কিন্তু একেবারেই সেফ নয় এটার জন্য। আর প্রশ্ন হতে পারে যে তাহলে বজ্রপাতের সময় কোন জায়গাটা সেফ বা নিরাপদ কোনটা। নিরাপদ সেই সমস্ত স্থান যেগুলো ঢাকা আছে, মানে তোমাদের ধরো পাকা বাড়ি হতে পারে, যে দরজা জানলা বন্ধ অবস্থায় যদি বাসে ট্রেনে রয়েছো তাহলেও সেটা সেফ। তার সাথে সাথে ট্রেন গাড়ি এগুলোও সেফ, কিন্তু সেই সময় দরজা জানলা বন্ধ রাখতে হবে। আর বাড়িতে থাকলেও অবশ্যই দরজা জানলা বন্ধ রাখতে হবে, তবেই মানে সেটা সুরক্ষিত জায়গা হিসাবে ধরা হবে। এবার তোমরা বলতে পারো কেন এই যে খোলা মাঠ উঁচু গাছের পাশে দাঁড়ানো এগুলো বা কেন বারণ, আর এই জায়গাগুলো কেন সেফ। বজ্রপাত যখন ঘটছে, আগের পর্বে যখন আমি এগুলো বিশ্লেষণ করেছি, কারণ তখন আমি বলেছি যে বজ্রপাত তখনই প্রধানত হয় ধরো বাষ্প সহ যে মেঘ, সেই মেঘটা বেশ কিছুটা নিচের দিকে নেমে আসছে এবং সেই মেঘের যে নিচের অংশে সেটা ঋণাত্মকভাবে আহিত থাকে এবং মাটিটা তার ফলে তড়িতাবেশ ঘটে এবং সেখানে ধনাত্মক আধান চলে আসছে। এই যে ঋণাত্মক এবং ধনাত্মক আধানের যে বিশাল একটা পার্থক্য হচ্ছে, তার ফলে বেশ কিছুটা ঋণাত্মক আধান মাটিতে নেমে আসে বজ্র রূপে, বাজ রূপে। ওকে, এবার তুমি যখনই খোলা মাটিতে থাকবে, ধরো মানে যে মেঘে ধরো প্রচুর জলীয় বাষ্প আছে, বা যে মেঘের নিচের স্তরে ঋণাত্মক আধান রয়েছে, সেই মেঘ যদি ধরো কোনো জায়গায় মানে মাটির কাছাকাছি চলে আসে, মাটির কাছাকাছি বলতে এরকম নয় যে খুব কাছে, ওই 10 থেকে 12 কিলোমিটারের মধ্যে, সেই সময় কি হয় যে এই যে তড়িৎ আবেশ এটা হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এবং যেহেতু আকাশ এবং মাটির মধ্যেই এক্ষেত্রে একটা বিরাট পার্থক্য হচ্ছে, একটা বিভব পার্থক্য হচ্ছে, তড়িৎ আধানের একটা পার্থক্য হচ্ছে, এই কারণে মেঘ থেকে তড়িৎ আধান মাটিতে নেমে আসছে। তার মানে এক্ষেত্রে মাটিতে যখনই নেমে আসছে, সেই কারণে খোলা মাঠ বলো বা উঁচু গাছ কিন্তু বাজ টেনে নেয়। কারণ একটা গাছ ধরো বেশ কিছুটা লম্বা, বেশ কিছুটা উঁচু, সেটা মেঘের আরও কাছাকাছি রয়েছে, ফলে মেঘ থেকে যে ঋণাত্মক আধান যখন নেমে আসছে সেটা সবার আগে গাছের উপর প্রভাব ফেলে। সেই কারণে এই সমস্ত জায়গা একেবারেই সেফ নয়। এরপরের যে প্রশ্ন সেটা হলো বজ্রপাতের সময় যদি ধরো তুমি এমন জায়গায় আছো যেখানে অনেক গাছপালা রয়েছে, সেই সময় যদি সেই জায়গায় থাকতে বাধ্য হও তাহলে কিভাবে থাকবে। যদি ধরো তুমি এমন জায়গায় আটকে পড়েছো যেখানে অনেক গাছপালা রয়েছে, বা ধরো বৃষ্টিপাত শুরু হয়ে গেছে হঠাৎ করেই তুমি মানে সেখান থেকে কোনোভাবে বের হতে পারছো না, তখন কি করবে, উঁচু গাছের আশেপাশে থাকবে না, সেখান থেকে সরে এসে যেখানে ধরো নিচু গাছ আছে, মানে ধরো ঝোপঝাড়ওয়ালা যে গাছ রয়েছে, সেই সমস্ত গাছের পাশে উঁচু হয়ে বসে পড়বে, যাতে তোমার হাইটটা কমে যায়। যত আকাশের সাথে তোমার মানে পার্থক্যটা বাড়িয়ে দেবে, তত তোমার ওপর বাজ পড়ার চান্সটা কমে যাবে। যত তুমি সোজা হয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকবে, তার ফলে তুমি ওই ঋণাত্মক আধানটা মাটিতে নেমে আসে, তখন উঁচু হয়ে যে জিনিসগুলো দাঁড়িয়ে থাকে, যেমন গাছ, উঁচু বাড়ি, বা ধরো অনেক সময় দেখবে যে ল্যাম্প পোস্টে বাজ পড়ে, এই সমস্তগুলোর ক্ষেত্রে সেটার ওপর পড়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে, সেই কারণে উঁচু গাছ থেকে দূরে থাকতে হবে আর ছোট গাছের পাশে উবু হয়ে বসে পড়তে হবে। পরের যে প্রশ্ন সেটা হলো বাড়িতে থাকাকালীন বজ্রপাতে কী কী করণীয়। সেটা হলো বাড়িতে যখনই আছো বজ্রপাতের সময় অবশ্যই জানলা দরজা দিয়ে দেবে, যাতে জানলা দরজার মধ্যে দিয়ে ঘরের ভিতরে বাজে না ঢুকে পড়তে পারে বা চলে আসতে পারে। দ্বিতীয় হলো বিদ্যুৎবাহী সমস্ত তার যেগুলো প্লাগে লাগাতে হয়, ধাতুর তৈরি পাইপ বা বিদ্যুৎবাহী তার, এগুলো সমস্ত থেকে দূরে থাকবে। এগুলো যে
তড়িতের যে কানেকশান সেখান থেকে খুলে দেবে, বিভিন্ন তড়িৎ যন্ত্রের যে তড়িৎ সংযোগ সেগুলো খুলে দেবে। কারণ যদি বাড়ির ভেতরে বাড়ির ওপর বাজ পড়ে সেক্ষেত্রে কি হয়, যে ঋণাত্মক আধানটা ওপর থেকে নিচে আসে এবং আলটিমেটলি মাটিতে চলে যায়। এই যে ওপর থেকে নিচে আসার সময় আমাদের গোটা বাড়িতে যে তড়িতের যে মানে সংযোগ রয়েছে সেই তড়িতের সংযোগের ভিতর দিয়ে ওটা নিচে যায়। এবার যখন ওরমভাবে যাচ্ছে তখন সেই ইলেকট্রিক কানেকশানের সাথে যে যে যন্ত্রগুলো যুক্ত থাকে সেই সমস্ত যন্ত্রগুলোতেও ওর প্রভাব ফেলে। সেই কারণে এটা অবশ্যই করতে হবে। আর দ্বিতীয় হলো সেটা হলো ল্যান্ড যে ফোন সেটা ব্যবহার না করাই ভালো। এবার তোমরা বলবে ল্যান্ড ফোনের কথাই কেন বলা হচ্ছে, কারণ ল্যান্ড ফোনের যে মানে তড়িতের যে সংযোগ সেটা মানে বাড়িরই তড়িতে কানেকশানে রয়েছে না, সেই কারণে। যেটা এখনকার যে স্মার্টফোন সেগুলো ইউজ করার ক্ষেত্রে খুব একটা কিছু বলা হয় না, কিন্তু সেগুলো ধরো চার্জে রয়েছে বা এই সমস্ত কিছু থেকে খুলে রাখা হচ্ছে, মানে তড়িতের সংযোগ থেকে দূরে রাখতে বলা হয়। আর এখানে আরও একটা কথা বলা হয়েছে যেটা সম্পর্কে আমাদের ওয়াকিবহল হতে হবে, সেটা হলো ধাতুর তৈরি পাইপ থেকে দূরে থাকা। যদিও এখন আমাদের বাড়িতে মানে সাধারণত যে সমস্ত মানে আমাদের এখন যেগুলো রয়েছে আর কি, সেই সমস্ত বাড়িতেই জলের পাইপ প্লাস্টিকেরই প্রধানত ব্যবহার করা হয়। তবুও কোনো কোনো পুরনো বাড়িতে কিন্তু মানে আগে ধাতুর তৈরি পাইপ ব্যবহার করা হতো, সেই সমস্ত জলের পাইপ দিয়ে জল আসতো। বর্তমানে এটা প্লাস্টিক হয়ে যাওয়াতে এটাতে এখন এতটা সমস্যা নেই, কিন্তু যে সমস্ত পুরনো বাড়িতে এখনও ধাতুর পাইপের মধ্যে দিয়েই জল আসে, সেই সমস্ত ধাতুর পাইপকে ধরো বাজ পড়ছে তখন সেই ধাতুর পাইপের সাথে কানেক্টেড যে কল সেগুলো ব্যবহার না করা উচিত। কারণ যদি কখনো বাড়ির ওপর বাজ পড়ে তাহলে ওই যে জলের যে মানে পাইপের যে কানেকশান সেটা যদি ধাতুর হয় সেটার ভিতর দিয়ে কিন্তু তড়িৎটা মাটিতে যাবে। তার ফলে এবার তুমিও যদি সেই জল ব্যবহার করছো তাহলে তোমার ভিতরেও কিন্তু তোমার তড়িৎপৃষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণে কিন্তু বর্তমানে এটা এতটা অ্যাপ্লিকেবল নয়, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মানে এখন বিভিন্ন ধরনের খুব ভালো কোয়ালিটির যেহেতু প্লাস্টিকের পাইপ হয়ে গেছে, আমরা সাধারণত সেইগুলোই বাড়ির ভেতরে ব্যবহার করা হয়। সেজন্য এটা এতটাও মানে বর্তমানের জন্য এতটা রিলেটেড নয় আর কি। তাহলে এই সমস্ত প্রিকশনগুলো কিন্তু আমাদের নিয়ে রাখতে হবে যখন বাজ পড়ছে সেই সময়। এখন আলোচনা করব এই যে বজ্রপাত থেকে এইটা থেকে আমাদের বাড়িকে কিভাবে রক্ষা করতে পারি, বা বাড়ির ভিতরে যে সমস্ত জিনিস আছে সেগুলোকে কিভাবে রক্ষা করা যেতে পারে। তো হলো বজ্র নিরোধক। এটার জন্য কি করা হয়, বাড়ির যে ছাদের উঁচুর দিকে একটা বড় ধাতব দণ্ড নেওয়া হচ্ছে। সেই ধাতব যে দণ্ড এই অংশটা, এটার উপর দিকটা এমন নেওয়া হয় যেটার অনেকগুলো শলাকা আছে, 2, 3, 4 শলাকা আছে। এটার কারণ কি, যখন এরকম শলাকা অনেকগুলো থাকে না, ধরো এর আশেপাশে মানে মেঘ এসছে, সেই মেঘে ঋণাত্মক আধান আসছে। এবার সেই ঋণাত্মক আধান যখন এইগুলোতে নেমে আসে, এই শলাকাগুলো সেটাকে গ্রহণ করতে সুবিধা হয়। সেজন্য এরকম 2, 3, 4 এরকম শলাকাওয়ালা একটা যে ধাতব দণ্ড সেটাকে এরকম ছাদের মধ্যে লাগানো হচ্ছে। আর এদিকে বাড়ির যে ধরো মাটি, বাড়ির যে ভিত থেকে 5 থেকে 6 ফুট নিচে একটা বড় ধাতব পাত এরমভাবে আটকে দেওয়া হচ্ছে। আর এই যে দণ্ড, ধাতব দণ্ড এবং এই যে পাত, এই দুটোকে যুক্ত করা হচ্ছে একটা মোটা সুপরিবাহী তারের মাধ্যমে। এই যে এবার এইভাবে যদি লাগিয়ে দেওয়া হয়, এই জিনিসটাই হলো বজ্র নিরোধক হিসেবে কাজ করবে। মানে ধরো এখানে একটা মেঘ এলো, এই মেঘ থেকে ঋণাত্মক আধান এখানে এলো। ঋণাত্মক আধান মানে কি, এর ভিতর দিয়ে ইলেকট্রন এখান দিয়ে গিয়ে মাটিতে ইলেকট্রনটা চলে যাবে। তার ফলে কি হবে, যে বাড়িতে অন্যান্য যে যন্ত্রগুলো রয়েছে বা ধরো বাড়ির যে ইলেকট্রিক কানেকশান সেই সমস্ত জায়গায় খুব বেশি সমস্যা করবে না। কিন্তু সবসময় বজ্র নিরোধক 100% কাজ করে না। যদি বাড়িতে ধরো মানে বজ্র নিরোধক থাকা পরেও যদি খুব বড় বাজ পড়ে, মানে খুব বেশি পরিমাণ ধরো ইলেকট্রন এইটার ভিতর দিয়ে ফ্লো করেছে, সেই সময় কিন্তু বাড়িতে যে ইলেকট্রিক যে সমস্ত যন্ত্র রয়েছে, ইলেকট্রনিক যে সমস্ত যন্ত্র, সেগুলোর উপরও প্রভাব ফেলে। কিন্তু বজ্র নিরোধক এরমভাবে ব্যবহার করলে খুব বেশি বাড়িতে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটা কম। বজ্র নিরোধকের এই গঠনটা কিন্তু ভালো করে পড়ে রাখবে, এটা অনেক সময় এখান থেকে ছোট প্রশ্ন দেয়। আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। পরের পর্বে আবার পরের অংশটা নিয়ে আলোচনা করব। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বেল বাটনটাও ক্লিক করে দিও। থ্যাংক ইউ।